সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজকে তোমাদের আমি আলোচনা করব রাদারফোর্ডের পরমাণু মডেল। দেখো, মোটামুটি এখানে 1911 খ্রিস্টাব্দে বিজ্ঞানী রাদারফোর্ড উনি আলফা কণা পরীক্ষার ফলাফল থেকে হ্যাঁ প্রাপ্ত সিদ্ধান্তের ভিত্তিতে পরমাণুর গঠন সম্পর্কে একটা মতবাদ দেন। যে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা, সেখান থেকে যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের আলোকে উনি একটা পরমাণুর গঠন সম্পর্কে ধারণা দেন। সেটাই মূলত রাদারফোর্ডের পরমাণু মডেল। এখন আসি আমরা সেই মডেল সম্পর্কে উনি কি ধারণা দিয়েছেন। দেখো, আমি এখানে একটা চিত্র দেখিয়েছি। এখানে পরমাণু, এটা একটা পরমাণুর কেন্দ্রে থাকে এটা ধনাত্মক আধান বিশিষ্ট একটা নিউক্লিয়াস। এখানে এটা একটা ইলেকট্রন, ইলেকট্রনের আধান হয় ঋণাত্মক। এখানে দুই ধরনের বল কাজ করে। একটা দেখো কেন্দ্রমুখী বল, অর্থাৎ এটা পজিটিভ নেগেটিভ একটা আকর্ষণ করবে, এটাকে বলবো আমরা কেন্দ্রবিমুখী বল। আর ইলেকট্রনটা যার নিজস্ব একটা বাইরের দিকে যার গতি, এটাকে বলবো কেন্দ্রবিমুখী বল। এখন এই দুইটা বলের উভয় বলের লব্ধি বল, এটা হচ্ছে লব্ধি বল। এখন আসি 1 নম্বরে। দেখো, এখানে লিখেছি আমি যে প্রতিটি পরমাণুর কেন্দ্রস্থলে ধনাত্মক আধান বিশিষ্ট একটা নিউক্লিয়াস থাকে। এই যে এখানে এই নিউক্লিয়াস, সেটা কিন্তু রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা থেকে এটা সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে। আমার এই ক্লাসটা এর আগে আছে, তোমরা দেখবা, দেখলে একটু কাজে লাগবে। তো এখানে বলা হয়েছে যে প্রত্যেকটা পরমাণুর কেন্দ্রে কি এই যে ধনাত্মক আধান বিশিষ্ট একটা নিউক্লিয়াস থাকবে, এবং এই নিউক্লিয়াসের এখানে আকার গোটা এই যে পরমাণু, এই গোটা পরমাণুর আকারের তুলনায় কিন্তু খুব নগণ্য হয়। দেখো, এখানে আমি দেখিয়েছি একটা পরমাণুর ব্যাস, এটা যদি পরমাণুর ব্যাস হয় 10⁻⁻8 সেন্টিমিটার, তাহলে নিউক্লিয়াসের ব্যাস মোটামুটি 10⁻13 সেন্টিমিটার। তাহলে দেখো, এর তুলনায় এটা কিন্তু অনেক অনেক ছোট। মোটামুটি দেখা গেছে প্রায় 10,000 থেকে 1,00,000 গুণ ছোট হয় নিউক্লিয়াসের ব্যাস পরমাণুর ব্যাসের তুলনায়। 3 নম্বরে, পরমাণুর প্রায় সমস্ত ভরটাই নিউক্লিয়াসে পুঞ্জীভূত থাকে। মানে একটা পরমাণুর যে সমস্ত ভর, এই সমস্ত ভরটাই এই নিউক্লিয়াসে পুঞ্জীভূত থাকে, এবং গোটা পরমাণুর ভরের তুলনায় দেখো এখানে আমি লিখেছি নিউক্লিয়াসে প্রায় 99.97%, যে গোটা পরমাণুর যে ভর, তার মধ্যে থেকে 99.97% ভরটাই এই নিউক্লিয়াসেই থাকছে। অর্থাৎ গোটা পরমাণুর ভরটাই কিন্তু সেই নিউক্লিয়াসেই পুঞ্জীভূত। পরমাণুর ভেতরের অংশকে কেন্দ্রীয় অংশ এবং বাইরের অংশকে নিউক্লিয়াস বহির্ভূত অংশ বলে, এবং পরমাণুর ভেতরে বেশিরভাগ স্থানই ফাঁকা। একটা পরমাণুর বাইরে এবং ভিতরে নিউক্লিয়াস বহির্ভূত অংশ, ঠিক আছে, এরকম। তো এই পরমাণুর ভেতরে বেশিরভাগ জায়গায় থাকে ফাঁকা, আর ফাঁকা। তারপরেও এখানে দেখা আছে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে সর্বদা ঘুরতে থাকে। এই যে এখানে যে আমি ইলেকট্রনটা দেখাইছি, এই ইলেকট্রনটি নিউক্লিয়াসকে কেন্দ্র করে অলওয়েজ টাইম সর্বদা কি করবে, এরকম সর্বদা কিন্তু ঘুরতে থাকবে। ঠিক আছে, এরকম সর্বদা ঘুরতে থাকে নিউক্লিয়াসকে কেন্দ্র করে চারিদিকে। এবং এটা হয় কি, যে সাধারণত দেখা গেছে যে সৌরজগতের সাথে এটা একটু তুলনা করা হয়েছে। সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে যেমন আমরা জানি গ্রহগুলো সূর্যের চারিদিকে ঘুরে, সেম এখানে এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো সেই সৌরজগতের মতোই কিন্তু চারিদিকে ঘুরতে থাকে। তো এই ঘূর্ণায়মান ফলে কি হয়, এখানে দুইটা বল কাজ করছে, একটা কেন্দ্রমুখী বল আর একটা হচ্ছে কেন্দ্র বিমুখী বল। যে একটা কেন্দ্রমুখী বল, একটা কেন্দ্র বিমুখী বল, এই দুইটা বল কিন্তু পরস্পরের কি হয়, সমান হয়। ঠিক আছে। আর শেষে একটা কথা বলা হয়েছে যে সাধারণ অবস্থায় পরমাণুর 4 শূন্য। কেন 4 শূন্য হবে? কারণ আমরা জানি এই যে নিউক্লিয়াসের যে ধনাত্মক আধান, এই ধনাত্মক আধানের সংখ্যার যে মান, ঠিক সমসংখ্যক এখানে ইলেকট্রন থাকে যার আধান হয় কি ঋণাত্মক। তাহলে কেন্দ্রে যে ধনাত্মক সেম সমান সংখ্যক হচ্ছে, বাইরে যে ইলেকট্রনগুলো আছে ঋণাত্মক, এই দুইটা বল পরস্পরের এই আধানের মানটা শূন্য হয়, যার জন্য বলা হয়েছে সাধারণ অবস্থায় পরমাণু 4 শূন্য। এটা হচ্ছে মোটামুটি রাদারফোর্ডের পরমাণু মডেল সম্পর্কে যে ধারণা, সেই পরমাণু মডেল। আমরা দেখব এই যে রাদারফোর্ড যে পরমাণু মডেল দিয়েছেন, এটাতে কিন্তু কিছু ত্রুটি থেকে গেছে। আমরা এখন সেই এই পরমাণু মডেলের যে কিছু কিছু ত্রুটি আছে, সেই ত্রুটি গুলো আমরা একটু এখন
দেখব। এবার আমরা দেখছি রাদারফোর্ডের পরমাণু মডেলের কিছু সীমাবদ্ধতা, অর্থাৎ রাদারফোর্ডের পরমাণু মডেল সম্পর্কে যে স্বীকার্যগুলো উনি দিয়েছিলেন তার মধ্যে কিছু ত্রুটি আছে, অর্থাৎ সীমাবদ্ধতা। আমরা সেই ত্রুটি বা সীমাবদ্ধতাগুলো এখন একটু আলোচনা করব। রাদারফোর্ডের পরমাণু মডেল যেখানে সৌরজগতের সাথে তুলনা করা হয়েছে, যেটাকে সোলার মডেলও বলা হয়, কিন্তু আমরা দেখো যে সূর্যকে কেন্দ্র করে যে গ্রহগুলো ঘুরে সেই গ্রহগুলোর কিন্তু সামগ্রিকভাবে কি কোনো চার্জ আছে? কোনো কিন্তু চার্জ নাই, অর্থাৎ চার্জবিহীন। অথচ আমরা যে বলছি যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে ইলেকট্রনগুলো ঘুরছে সেই ইলেকট্রনগুলোর কিন্তু একটা আধান আছে। কি আধান? সেটা ঋণাত্মক আধান। ঠিক আছে, তাহলে এটা কি সৌর মডেলের সাথে বা সৌর মডেলের গ্রহগুলোর সাথে এটার কি তুলনা চললো? কেননা সৌরজগতে গ্রহগুলোর কোনো চার্জ নাই, কিন্তু এখানে ইলেকট্রনগুলোর কিন্তু ঋণাত্মক চার্জ আছে, এবং এই একই রকম ঋণাত্মক চার্জ যেটা স্থির বৈদ্যুতিক বল দ্বারা পরস্পরকে কি করে? বিকর্ষণ করে। আর অপরদিকে গ্রহসমূহ এরা কি মহাকর্ষ বল দ্বারা কিন্তু পরস্পরকে আকর্ষণ করে। তাহলে দেখো দুইটা কিন্তু পরস্পরের একটু বিপরীত হয়ে গেল, আর যার জন্য আমরা কি বলতে পারি যে এই গ্রহগুলোর সাথে আসলে ইলেকট্রনের আমরা যে তুলনা করেছি সেই তুলনাটা কিন্তু সঠিক হয়নি। এবার আসি, এখানে আরেকটা তথ্য আছে যে ম্যাক্সওয়েলের সূত্রানুসারে কোনো চার্জযুক্ত কণা বৃত্তাকার পথে ঘুরলে তা ক্রমাগতভাবে কিন্তু শক্তি বিকিরণ করবে। আমি দেখো প্রথমে এখানে দেখানো হয়েছে যে ইলেকট্রনটা ঘুরছে, কিন্তু চার্জযুক্ত ইলেকট্রনে কিন্তু একটা আধান আছে, এটা ঋণাত্মক। কাজে চার্জযুক্ত কণিকাটা যখন এরকম করে ঘুরবে তখন তাকে কি করতে হবে? শক্তি কিছু বিকিরণ করে ঘুরতে হবে। আর এই বিকিরণ করে যখন ঘুরবে ধীরে ধীরে দেখো ঘুরছে, আর ক্রমাগতভাবে কি হচ্ছে? তার এই যে আবর্তন চক্র, এই চক্রটার পরিধি কিন্তু আস্তে আস্তে কি হচ্ছে? আস্তে আস্তে ক্রমাগতভাবে কমতে থাকছে। অর্থাৎ শক্তি বিকিরণ করবে এবং এই আবর্তন চক্র ধীরে ধীরে কমে তা কি হবে? আস্তে আস্তে দেখো নিউক্লিয়াসে পতিত হবে। অর্থাৎ এরকম ভাবে বিকিরণ করবে, ঘুরবে, কমতে 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 সেটা নিউক্লিয়াসে চলে আসছে। আর এটা যদি হয় তাহলে তো পরমাণুর কোনো অস্তিত্বই থাকবে না, যেটা কিন্তু বাস্তবে তা ঘটে না। এবার আসি, এই যে ঘূর্ণায়মান ইলেকট্রন নিরবিচ্ছিন্নভাবে শক্তি বিকিরণ করলে পরমাণুরও নিরবিচ্ছিন্ন বর্ণালী উৎপন্ন হওয়ার কথা। যেহেতু আমরা বলছি এটা নিরবিচ্ছিন্নভাবে শক্তি বিকিরণ করছে, তাহলে অবশ্যই তার জন্য কি এই নিরবিচ্ছিন্ন একটা বর্ণালী পাওয়ার কথা ছিল। কিন্তু পরমাণু প্রকৃতপক্ষে কি দেখা যায়? রেখা বর্ণালী, বা এখানে নিরবিচ্ছিন্ন না বিচ্ছিন্ন বর্ণালী বা রেখা বর্ণালী দেখা যায়। আর যার জন্য আমরা কি করতে পারি যে বিভিন্ন যখন আমরা প্র্যাকটিক্যাল করতে গেলে বিভিন্ন ধাতব লবণগুলোকে কিন্তু উত্তপ্ত করতে হয়। এখানে উত্তপ্ত করলে যে বর্ণালী সৃষ্টি হয় সেটা কিন্তু এই রাদারফোর্ডের পরমাণু মডেল অনুসারে কিন্তু এটার ব্যাখ্যা করা সম্ভব হয় না। ঠিক আছে, আরেকটু আছে কি যে আবর্তনশীল ইলেকট্রনের কক্ষপথের আকার আকৃতি কেমন হবে এই সম্পর্কে কিন্তু এই রাদারফোর্ডের পরমাণু মডেলে এই বিষয়টা সম্পর্কে কোনো ধারণা দেওয়া হয়নি। শেষে আরেকটা আছে যে একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুতে, অর্থাৎ আমরা পরমাণুতে ইলেকট্রন তো একটা না একাধিক থাকতে পারে, তো এরকম একাধিক ইলেকট্রন যাদের আছে তাদের বেলায় কিন্তু এই ইলেকট্রনগুলো এই নিউক্লিয়াসের চারিদিকে বৃত্তাকার কক্ষপথে এগুলো কিভাবে ঘুরে বা পরিক্রমণ করে তার কোনো উল্লেখ কিন্তু এই মডেলে দেওয়া হয়নি। আর এই কয়টা হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতা। এই ছিল আমাদের রাদারফোর্ডের পরমাণু মডেলের হচ্ছে সীমাবদ্ধতা। তো ঠিক আছে, আবার পরবর্তী ক্লাসে দেখা হবে। সবাই ভালো থাকো।